ঈশ্বর আমাদের প্রত্যেকের ভেতর গিয়েই অনুভব করেন, দুঃখ ভোগ করেন। তার সমূহ গুণ, জ্ঞান, সৌন্দর্য এবং ভালোবাসা আমাদের প্রত্যেকের ভেতর দিয়েই প্রকাশিত হয়। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। তো প্রতিনিয়ত তোমাদের এই ক্লাসটি সকালে হয়ে থাকে, এই কারণে ভুলবশত গুড মর্নিং বলে ফেললাম। আজকে একটু বিশেষ কারণবশত তোমাদের এই ক্লাসটি নিতে পারিনি। আজকে এই বে টাইমে ক্লাসটি নিতে হচ্ছে। তো আজকে আমাদের যে টপিকটি আছে, যে ক্লাস 9-এর পারুলের টার্গেট প্রশ্ন সংকলন 2024-এর তোমাদের যে প্র্যাকটিস সেটগুলো নিয়ে আলোচনা করছিলাম, তো আজকেও একটা প্র্যাকটিস সেট নিয়ে শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা এই ক্লাসের মধ্যে পার্ট 1 পার্ট 2 করেছি। পার্ট 1-এর মানে 1 নাম্বারের যেসব কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর আমরা অ্যান্সার দেখে নেব। তো যে ম্যাথ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা সুন্দরভাবে বুঝে নেব। তো এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য রুটিনটা একবার বলে দিই। ক্লাস 9 মানে তোমাদের জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি এবং বুধ, শুক্র ক্লাস 10-এর ঠিক সকাল 7টাতে ক্লাসটি হয়ে থাকে। তো আজকে একটু বে টাইমে হচ্ছে, অ্যাডজাস্ট করে নিও। তো আমরা প্রথমত কোশ্চেনটা নিয়ে শুরু করতে যাচ্ছি। প্রথম কোশ্চেন যেটি দেওয়া রয়েছে 1 নাম্বারের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো প্রথম কোশ্চেন বলছে, কোন ভৌত রাশিটি অন্যান্যগুলির থেকে আলাদা? সেটি দ্রাব্যতা। কেন? কারণ আমরা একটা যদি সূত্র লিখি যে ডি সমান m/v, এখানে ডি হচ্ছে আপেক্ষিক ঘনত্ব বা গুরুত্ব আমরা বলতে পারি, ভি হচ্ছে আয়তন রয়েছে, এম হচ্ছে ভর রয়েছে। ওকে, কিন্তু দ্রাব্যতাটা আলাদা একটা জিনিস। নেক্সট পরবর্তী প্রশ্ন, একটি বস্তু সমবেগে সরল রেখায় গতিশীল হলে বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র হবে সময় অক্ষের সমান্তরাল হয়ে থাকে। নেক্সট পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী কোশ্চেনটিতে যাওয়ার আগে আমরা এই লেখচিত্রটা তোমাদের একটু দেখিয়ে দিই। নিচে যদি আমরা টি ধরি, উপরে এদিকে হয়ে যাচ্ছে ভি, আর লেখচিত্রটি হয়ে থাকে এই যে সময়ের অক্ষের সমান্তরালে যায়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন যেটা আমরা পড়তে গিয়েছিলাম যে ভরবেগের মাত্রীয় সংকেত টি এর ঘাত কত? সেটি mL/T⁻⁻1। এটা হচ্ছে ভরবেগের মাত্রীয় সংকেত, তার মধ্যে টি এর ঘাত অপশান সি -1। পরবর্তী প্রশ্ন, পৃষ্ঠটান কোন বিষয়ের ওপর নির্ভর করে না? সেটি বায়ুমণ্ডলের চাপের উপর। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এর সলিউশনটা আমরা নেক্সট পেজে প্রশ্নটা তুলে ধরেছি, দেখে নেব একটু। জলে ভাসমান একটি বস্তুর আয়তনের 0.1 অংশ বাইরে আছে, বস্তুটির উপাদানের আপেক্ষিক ঘনত্ব কত? সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ধরি আমি একটি বস্তু 0.3 অংশ, এই পয়েন্টটাকে তুলে দিলে আমরা নিচে 10 পেয়ে যাব, মানে পুরো বস্তুটা 10, তার মধ্যে বলছে 3 অংশ বাইরে রয়েছে। আমরা ধরে নিলাম এই পুরো অংশটা এটা জলের নিচে রয়েছে, আর উপরের 3 অংশ জলের উপরে রয়েছে। তাহলে উপরে যদি 3 অংশ থাকে, জলের নিচে কতটা রয়েছে? 10 - 3 সমান হয়ে যাবে 7। তাহলে জলের নিচে 7 অংশ রয়েছে। এই জিনিসটাই আমরা এখানে একটু লিখে নেব, যে ধরি বস্তুটির মোট 10 অংশ, বস্তুটি মোট 10 অংশ। 1 মিনিট, 10 অংশ। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে বাইরে ভেসে থাকার অংশ
বাইরে ভেসে থাকার অংশ 3। তাহলে জলের ভেতরে কতটা অংশ আছে? জলের ভেতরের অংশ মোট অংশ 10 আর বাইরে রয়েছে 3, তাহলে টোটাল হচ্ছে যে 7 অংশ জলের নিচে আছে। তো জলের নিচে যতটা আছে অতটাই অংশ জলকে অপসারণ করেছে। ধরো এই বস্তুটা যদি জলের মধ্যে ডুবে যায়, এই এতটা এরিয়াতে যতটা জল ছিল পুরোটা সরে গিয়েছে, তাহলে ওই অপসারিত জলের আয়তন হয়ে যাবে কত? অপসারিত জলের আয়তন 7। ওকে, নেক্সট পেজ একটু নিয়ে নিই। আচ্ছা, এখানে কি আমরা যে সমীকরণটি ব্যবহার করব, আমরা যেটা জেনে এসেছি যে বস্তুর ওজন সমান বস্তু দ্বারা অপসারিত জলের ওজন। এখানে এই বস্তুর ওজনের সমীকরণ কি হয়? ঘনত্ব গুণিতক আয়তন গুণিতক অভিকর্ষজ ত্বরণ। ওকে, আচ্ছা, অভিকর্ষীয় ত্বরণ বলছে এখানে, অভিকর্ষজ বল করো। ওকে, নেক্সট, বস্তু দ্বারা অপসারিত জলের ওজন, ঠিক একই সূত্র, যে ঘনত্ব গুণিতক আয়তন গুণিতক অভিকর্ষজ বল। এখন এই যে ঘনত্ব যেটা হয়েছে, এই ঘনত্ব আমরা নির্ণয় করব। গুণিতক আয়তন কত? এই যে বস্তুর ওজন মানে বস্তুর আয়তন মোট কত ধরেছিলাম? 10, ইন্টু অভিকর্ষজ বলকে আমরা জি দ্বারা চিহ্নিত করি, জি দিয়ে দিলাম, সমান ঘনত্ব। এটা কিসের ঘনত্ব? এদিকেও ঘনত্ব লিখেছি, এদিকেও ঘনত্ব লিখেছি। তো এই যে ঘনত্ব, এটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত জলের ঘনত্ব। মানে সরাসরি বলে দিতে পারি যে এটি জলের ঘনত্ব জিজ্ঞাসা করেছে। তো জলের ঘনত্ব কত হয়ে থাকে? 1 গ্রাম সেন্টিমিটার কিউব, মাঝে একটা পার হয়ে যাবে এটি। তো জলের ঘনত্ব আমরা করে দিলাম 1, ইন্টু আয়তন কতটা জল অপসারিত হয়েছিল তার আয়তন 7, ইন্টু অভিকর্ষজ জি। এদিকের জি জি কেটে গেল, আমরা ঘনত্ব নির্ণয় করব, তাই ঘনত্বটাকে রেখে দিলাম। 1 গুণিতক 7 করলে 7, এদিকে 10 গুণ আছে, এদিকে চলে এলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে পেয়ে যাব 0.7। ওকে, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখানে 0.7 মার্ক করে নেব। পরবর্তী প্রশ্ন ঠিক এরকমই একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটা একটু দেখে নিই কি বলছে। যে m এবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1। তো এখানে প্রথম বস্তু এবং সেকেন্ড বস্তু বলছে ভর দুজনের, প্রথমটার জন্য m1 দিলাম, দ্বিতীয়টার জন্য m2। m1 এর মান কত বলেছে? m2 এর মান বলেছে 4m। গতিশক্তির অনুপাত কত? গতিশক্তিকে আমরা E দ্বারা চিহ্নিত করি, প্রথমের জন্য E1, দ্বিতীয়টার জন্য E2। অনুপাত কত? 2:1, এটা 2 হলে এটা হয়ে যাবে 1।
বলেছে ভরবেগের অনুপাত P1 সমান জিজ্ঞাসা চিহ্ন, এদিকে P2 সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা ভরবেগের যে সমীকরণটি জেনে থাকি সেটা হচ্ছে 2mE। এখানে প্রথমটার জন্য ভরবেগ নির্ণয় করছি, তাই m1 দিলাম আর e1 দিলাম। √2m1 এর মান 2, e1 এর মান, আচ্ছা 1 মিনিট, m1 এর মান হচ্ছে m, e1 এর মান হচ্ছে 2। 2 দুটো রয়েছে তাই 2 রুটের কাছ থেকে বেরিয়ে আসবে, আর m একটা রয়েছে তাই রুটের ভেতরে m থেকে যাবে। ঠিক একই রকমের P2 এর মান নির্ণয় করব। 2m2 e2, 2 কে 2 চলে এলো, m2 এর মান হচ্ছে 4m, e2 এর মান হচ্ছে 1। ওকে, তো আমরা 2 কে 2 দিয়ে দিলাম, 4 কে লিখতে পারি 2 গুণিতক 2, এগুলো কিন্তু গুণ মানে দশমিক নয়, ইন্টু m। তো 2 দুটো রয়েছে তাই 2 বাইরে বের করে আনলাম, আর একটা 2 রয়েছে ভেতরে থেকে গেল, একটা m রয়েছে ভেতরে থেকে গেল। এবার এদের দুজনের মধ্যে অনুপাত কি? P1 অনুপাত P2। তাহলে P1 এর মান বেরিয়েছিল 2√m, P2 এর মান বেরিয়েছিল 2√2m। বাইরে 2 কেটে গেল, এদিকে আমরা √m লিখেছি, এদিকে √2m কে লিখতে পারি √2 ইন্টু √m। এদিকে দুদিকে দুটো √m কেটে গেল, তাহলে থাকলো 1:√2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে মার্ক করে নেব যেটা আমাদের অ্যান্সার এসেছিল, যে 1:√2। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে কি, জুল প্রতি সেকেন্ড কোন ভৌত রাশির একক? এটা হয়ে থাকবে ক্ষমতার। নেক্সট, বস্তু দ্বারা গৃহীত ও বর্জিত তাপ নিচের কোনটির ওপর নির্ভর করে? বস্তুর ঘনত্ব। পরবর্তী প্রশ্নকে আমরা যাচ্ছি। 9 কি বলছে, মেঘের গুড়গুড় শব্দের কারণ কি? সেটি হচ্ছে অনুরণন। নেক্সট, 1 কিলোগ্রাম মিটার সমান কত আর্গ হয়ে থাকে? এই 9.81 ইন্টু 10⁷ আর্গ। তার বলছে তেলে জল জাতীয় ইমালশনের উদাহরণ কি? এটি হয়ে যাবে দুধ। তো নেক্সট একটি আইসোটোপ, এটা ক্যালকুলেশন একটু করে তোমাদের দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই যে অ্যান্সারটি, অ্যান্সার বলছি, এই যে প্রশ্নটি দেওয়া হয়েছে, ABC 3টে মৌলের নাম দেওয়া রয়েছে যাদের ভর সংখ্যা এবং পারমাণবিক ক্রমাঙ্ক কিছু দেওয়া হয়েছে। এদের মধ্যে আইসোবার নির্ণয় করতে বলছে। তো আইসোবার জিনিসটা কি? যাদের ভর সংখ্যা সমান তাদের আইসোবার বলবো। ওকে, এখানে লিখে নিই যে ভর সংখ্যা সমান তাকে আমরা বলবো আইসোবার। তো এখানে 3টি নাম বলেছে, 24, এদিকে হচ্ছে নিচে 12, এ বিতে বলছে উপরে 24 নিচে 13, এদিকে সিতে উপরে 25 নিচে 12। উপরে যে নাম্বারগুলো লেখা হয়েছে এগুলো হচ্ছে সব ভর সংখ্যা। ওকে, ভর সংখ্যা। তাহলে আইসোবার আমরা কাকে বলবো? যার ভর সংখ্যা সমান। তাহলে এখানে কার ভর সংখ্যা সমান? এ অ্যান্ড বি, এই দুজন উত্তর হয়ে যাবে, তাহলে অপশান এ। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা অপশান এ মার্ক করে নেব। নেক্সট বলছে কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? সেটা হচ্ছে এই ক্লোরিন Cl। পরবর্তী প্রশ্ন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটারও অ্যান্সার আমরা দেখে নিই। ওকে, 32 গ্রাম কঠিন সালফারে S8 অণুর সংখ্যা, এখানে কয়েকটি মান দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটি আমরা একটু দেখে নেব। তো আমাদের সালফার S এর আণবিক ভর হয়, আণবিক ভর হয়ে থাকে
32 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি যে 32 গ্রাম সালফার এর আণবিক বা এর অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। ওকে, তো আমাদের 32 গ্রামের কথাই বলেছে, এর মধ্যে S8 অণুর সংখ্যা মানে 8 গ্রাম সালফার এর অণুর সংখ্যা আমরা নির্ণয় করব 6.022 ইন্টু 10⁻23 বাই 32 ইন্টু 8। আচ্ছা, এই যে 8টা মাথাতে নয়, এটা হচ্ছে নিচে হবে। ওকে, আচ্ছা এটি আমরা ক্যালকুলেশন করব। 8 দিয়ে গেলে 8 4 32, আর একে যদি 2 দিয়ে দিই 2 2 4, 2 3 6, দশমিক চলে এলো, 2 0 0, 2 1 2, 2 1 2। 3.011কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1.5। ওকে, ইন্টু 10⁻23 যেমন ছিল তেমন দিয়ে দিলাম, এত টি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান। তাহলে এ সঠিক উত্তর। আমরা এখানে মার্ক করে নিই অপশান এ। নেক্সট পরবর্তীতে কি বলছে, চাপ বৃদ্ধিতে তরলের কঠিনের দ্রাবতা বৃদ্ধি পেয়ে থাকে। নেক্সট কোনটি শনাক্তকরণে সিলভার নাইট্রেট ব্যবহার হয়ে থাকে, HCl। পরবর্তী, পেট্রোলিয়াম পরিশোধনে ব্যবহার করা হয়ে থাকে আংশিক পাতন পদ্ধতিতে। নেক্সট বলছে CrO3 কোন প্রকারের অক্সাইড, এটি হচ্ছে আম্লিক অক্সাইড। পরবর্তী, কোনটিতে টিন্ডাল এফেক্ট দেখা যায় না, সেটি হচ্ছে চিনির দ্রবণে। পরবর্তী প্রশ্ন, এখানে অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে, এটা একটু আমরা দেখে নিই। আমরা পরবর্তী স্লাইডে কোশ্চেনটি তুলে রেখেছি, এখানে একটু দেখে নেব। কোনটিতে ন্যূনতম সংখ্যক অণু বর্তমান, আমাদের এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, 4টি অপশান অনুসারে আমরা দেখে নেব। তো এতে বলছে 16 গ্রাম CO। এই CO এর মধ্যে অণু কত আছে সেটা আগে জেনে নেব। তো এর আগে আণবিক ভর নির্ণয় করতে হবে। আণবিক ভর C এর জন্য হয়ে থাকে 12, O এর জন্য হয়ে থাকে 16। 12 + 16 আমরা পেয়ে যাচ্ছি 28। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে লিখব যে 28 গ্রাম CO এর অণুর সংখ্যা হয়ে থাকে অ্যাভোগাড্রো সংখ্যা Na। আমরা আর সংখ্যাটা লিখছি না, আমাদের বলেছে 16 গ্রাম CO এর অণুর সংখ্যা কত, তাহলে Na/28 গুণিতক 16। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা 2 রে 2 8 16, 2 1 2, 2 4 8। ওকে, আবারও 2 রে যেতে পারে, 2 4 8, 2 7 14। তাহলে 4কে 7 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.57 ইন্টু Na। নেক্সট পরবর্তী অপশানে আমরা দেখে নেব বিতে কি বলছে। বির অপশানে 8 গ্রাম O2। তাহলে O2 এর আণবিক ভর ও এর জন্য 16, দুটো ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 16 2 32 গ্রাম। তাহলে এখানে লিখব কি 32 গ্রাম O2 এর অণুর সংখ্যা ঠিক একই রকমের Na। আমাদের প্রশ্নে বলেছে 8 গ্রাম O2 এর অণুর সংখ্যা হয়ে যাবে Na/32 ইন্টু 8। তাহলে 8 দিয়ে দিলে আমরা পেয়ে যাব 8 4 32। তাহলে উপরে 1 আছে, নিচে 4, 1/4 করলে 0.25 ইন্টু Na যেমন আছে থেকে যাবে। নেক্সট পরবর্তী যে অপশানটি ছিল আমাদের 4 গ্রাম N2, ঠিক একই রকমের N2 এর আণবিক ভর
এনের জন্য 14, দুটো এন রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 14 দুগুণে 28। আবারও ঠিক একই রকমের করব যে 28 গ্রাম N2 এর অণুর সংখ্যা হয়ে থাকে Na, মানে অ্যাভোগাড্রো সংখ্যা। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্নে বলেছে 4 গ্রাম N2 এর অণুর সংখ্যা কত? Na/28 গুণিতক 4। ওকে, 4 দিয়ে দিলে 4 7 28 হচ্ছে। তাহলে 1/7 করলে 0.14 ইন্টু Na যেমন আছে, এটা আমাদের অপশান সি হয়ে গেল। ডিতে কি বলছে? ডিতে 2 গ্রাম H2, 2 গ্রাম H2 ছিল। তো H2 এর আণবিক ভর, H এর 1, দুটো H রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 1 ইন্টু 2 করলে 2। তাহলে এখানেও ঠিক একই রকমের লিখব, 2 গ্রাম H2 এর আণবিক ভর হয়ে থাকে Na। ওকে, তাহলে Na আমাদের 2 গ্রামের কথাই বলেছে, তো 2 গ্রামই বেরিয়েছে। এবারে আমাদের প্রশ্নে যেটা ছিল যে কোনটির মধ্যে সবথেকে ন্যূনতম রয়েছে, তাহলে আমরা দেখব যে কোনটির মধ্যে এই সংখ্যাটা কম রয়েছে। এটা হচ্ছে 0.57, এদিকে 0.25, 0.14, এদিকে হচ্ছে কিছু নেই মানে 1 রয়েছে ধরো। তাহলে সব থেকে ন্যূনতম মানে কম হয়ে যাবে অপশান সি, 4 গ্রাম নাইট্রোজেন N2। ওকে, তো আমাদের এখানে সব থেকে কমের কথা বলেছে, তাই আমরা সব থেকে কমটাকে নিচ্ছি। আর যদি সব থেকে বেশি বলতো তাহলে হয়ে যেত আমাদের অপশান ডি, 2 গ্রাম H2। ওকে, তাহলে আমরা এখানে মার্ক করে নেব অপশান সি। নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এখানেও একটি ম্যাথমেটিক্যাল টাইপের একটা কোশ্চেন রয়েছে, এর সলিউশনটা আমরা এখানে একটু দেখে নিই। একটি পরমাণু M এর ভর সংখ্যা 30 এবং নিউটন সংখ্যা 14, তো M3+ এর ইলেকট্রন সংখ্যা কত? তো M হচ্ছে একটা পরমাণু বলছে যার ভর সংখ্যা 30। ওকে, ভর সংখ্যাকে আমরা A দ্বারা চিহ্নিত করি। এখানে লিখে দিই যে ভর সংখ্যা A। আমরা A সমান লিখতে পারি A সমান P ইন্টু N, মানে P হচ্ছে প্রোটন, N হচ্ছে নিউটন। ওকে, এখানে নিউটন N সমান বলে দিয়েছে 14 আর A এর মান দিয়েছে 30। তাহলে আমরা এখান থেকে P এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা P সমান লিখতে পারি A/N। ওকে, আচ্ছা, একটা ছোট্ট ভুল করে ফেলেছি যে এখানে গুণ চিহ্নটা দিয়েছি আর কি, এটা হচ্ছে গুণ নয়, এটা হচ্ছে যোগ হয়ে যাবে। ওকে, এদের দুজনকে যোগ করে আমরা ভর সংখ্যা পেয়ে থাকি। ওকে, এটা যোগ হবে। তাহলে আমাদের ভর সংখ্যা হচ্ছে 30। আমরা এখান থেকে পি এর মান নির্ণয় করব। তাহলে লিখতে পারি A-N, A এর মান 30, N এর মান 14। এখানে 30 থেকে 14 মাইনাস করলে পেয়ে যাচ্ছি 16। এখানে পি এর মান যত, পি সমান ইলেকট্রন ই হয়ে থাকে, পি এর মান যত হবে ইলেকট্রনও ততই। তাহলে পি যদি 16 হয় তাহলে ইলেকট্রনও হয়ে যাবে কি 16। ওকে, মানে ই সমান হয়ে যাচ্ছে 16। কিন্তু এখানে আমাদের বলেছে M3+ ইলেকট্রন। যখন এই 3+ বলে দিয়েছে তখন হচ্ছে কি আমাদের প্রথমে কি ছিল, M30 ছিল। ওকে, এখান থেকে M3+ বলার কারণে -3 হয়ে যাবে। ওকে, যেহেতু +3 বলেছে আমরা এখানে মাইনাস করব, মানে পাচ্ছি কি আমরা 27। ওকে, আর নিচে কিছু দেওয়ার দরকার নেই, আমাদের শুধু এটুকু চেয়েছে যে M3+ হলে
এর মধ্যে ইলেকট্রন সংখ্যা কত। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা আমাদের তাহলে এখানে নির্ণয় করতে হবে। ওকে, আমরা যেভাবে আগে 30 ছিল, 30 থেকে ইলেকট্রন সংখ্যা বের করিয়েছি, ঠিক তেমনই এখানে 27 আছে, 27 থেকে তোমরা ইলেকট্রন সংখ্যা আশা করছি নির্ণয় করতে পারবে। তাহলে এই ইলেকট্রন সংখ্যা এখানে তাহলে ভর সংখ্যা হয়ে যাচ্ছে কি a সমান 27, আর আগে থেকে তো n সমান 14 দেওয়া ছিল। আমরা কিন্তু এখানে ভর সংখ্যা যে 30 দিয়েছি এটা ধরছি না, কারণ কেন, এখানে হচ্ছে +3 মানে মাইনাস করে আমরা দেখেছি যে 27 হয়েছে। তাহলে a সমান 27, আমরা যে সমীকরণটা আগে ব্যবহার করেছিলাম p সমান a মাইনাস n, তাহলে এখান থেকে আচ্ছা এটা p, ওকে ঠিক আছে, p a মাইনাস n, a এর মান হচ্ছে কত 27 মাইনাস n হচ্ছে 14, তাহলে এখান থেকে মাইনাস করলে আমরা পেয়ে যাব কত, তাহলে 13 পাচ্ছি। আর আগেই বলেছি যে প্রোটন সমান ইলেকট্রন, প্রোটন যদি 13 হয়ে যায়, ইলেকট্রন তাহলে কত হবে, ইলেকট্রনও হচ্ছে 13 হবে। আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা আমাদের এখানে নির্ণয় করার কোনো প্রয়োজন ছিল না, তো প্রশ্নটা আমি একটু ঠিক অন্যরকম বুঝার ফলে এটা নির্ণয় করে ফেলেছি। তোমরা এখানেই অ্যান্সারটি বের করতে পারো। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমরা যে কোশ্চেনগুলো দেখেছিলাম, তাহলে এখানে একটু মার্কটা করে নিই, 1 মিনিট। এই যে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি, মানে 13টা। ওকে, আচ্ছা এরপরে আমরা নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব, কি বলছে একটু দেখে নেব। আচ্ছা, এখানে বলছে অ্যামিনোমূলক বর্তমান থাকে কোন প্রকারের রেজিনে, সেটা হচ্ছে অ্যানায়ন বিনিময়কারী। পরবর্তী বলছে কোনটি ভৌত রাশি, সেটি হচ্ছে প্রাবল্য। নেক্সট বলছে বল ও সরণের মধ্যে কোন কত হলে কৃতকার্য সর্বোচ্চ হবে 0 ডিগ্রি। পরবর্তী জলকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে জলের আয়তন প্রথমে হ্রাস পাবে, তারপরে বৃদ্ধি পাবে। আচ্ছা, নেক্সট এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এর সলিউশনটা আমরা নেক্সট পেজে দেখে নেব। পৃষ্ঠটানের মান 70 ডাইন সেন্টিমিটার ইনভার্স হলে এসআই পদ্ধতিতে এর মান কত। আমাদের পৃষ্ঠটানকে টি দ্বারা চিহ্নিত করি, টি সমান বলে দেওয়া রয়েছে 70 ডাইন DYNE ডাইন সেন্টিমিটার মাইনাস ইনভার্স, একে আমরা লিখতে পারি বাই সেন্টিমিটার। ওকে, তো আমরা নিয়ে যাব কি SI এককে, SIতে একক হয়ে যাবে নিউটন পার মিটার। তো এই ডাইন আর নিউটনের মধ্যে সম্পর্ক কি, 1 ডাইন সমান হয়ে থাকে 10⁻⁻5 নিউটন, আর 1 সেন্টিমিটার হয়ে থাকে 10⁻2 মিটার। তাহলে আমরা এখানে 70কে 70 দিয়ে দিলাম, ডাইনের পরিবর্তে লিখব কি 10⁻5 নিউটন বাই 10⁻2 মিটার। এখানে -2, এদিকের -5 কেটে গিয়ে আমাদের থাকবে কি যে 70 ইন্টু 10⁻3 ওকে নিউটন পার মিটার। একে আমরা লিখতে পারি যে 70 আছে, এই 10⁻3কে আমরা লিখতে পারি 10-এর পিঠে বাই 1 2 3, 3টে শূন্য, উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল, নিউটন পার মিটার যেমন ছিল দিয়ে দিলাম। তো এই 7কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.07 নিউটন পার মিটার, বা একে আমরা লিখতে পারি 0.07 নিউটন মিটার ইনভার্স। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা এখানে অ্যান্সারটি পেয়ে গেলাম কি 0.07 নিউটন মিটার ইনভার্স। পরবর্তী আরও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এর সলিউশনটাও আমরা পরবর্তী পেজে দেখে নেব। ওকে, এসআই পদ্ধতিতে কোনো পদার্থের ঘনত্ব x কেজি
মিটার টু দি পাওয়ার -3 হলে সিজিএস পদ্ধতিতে ঘনত্ব কত হবে? তো পদার্থের ঘনত্বকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি। ডি সমান বলেছে যে এক্স কেজি মিটার টু দি পাওয়ার -3কে আমরা লিখতে পারি মিটার বাই মিটার কিউব। তো এখান থেকে যখন সিজিএস এককে নিয়ে যাব, কেজি থেকে গ্রামে যাবে, মিটার থেকে সেন্টিমিটার কিউব হবে। তো 1 কেজি সমান হয়ে থাকে 1000 গ্রাম। ওকে, নেক্সট হয়ে থাকে কি, নেক্সট হচ্ছে মিটার কিউব। 1 মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে যেতে হলে 1-এর পিঠে 6টি শূন্য। এটা আমরা 10 টু দি পাওয়ার 3 গ্রাম করতে পারি। আর এদিকে হচ্ছে 3 4 6টি শূন্য, একে এত সেন্টিমিটার কিউব। একে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে কেজি এর কাছে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 3 গ্রাম বাই মিটার কিউবের কাছে লিখতে পারি 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। ওকে, তো উপরের 3টে নিচের 3টে কেটে গেল, তাহলে নিচে থাকলো কি এত 1/10 টু দি পাওয়ার 3। 3টে কেটে গেছে, আর 3টে আছে এত গ্রাম এত পার সেন্টিমিটার কিউব। তো একে আমরা লিখতে পারি যে এক্স ইন্টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম ইন্টু সেন্টিমিটার -3। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন কি দিচ্ছে, বাস্তবে একটি সমবেগে গতিশীল বস্তুর উদাহরণ দাও। আমরা এখানে লিখে দেব যে মহাবিশ্বে এমন কোনো বস্তু নেই। মহাবিশ্বে এমন কোনো বস্তু নেই। ওকে, এমন কোনো বস্তু নেই বলতে সমবেগে গতিশীল এমন কোনো বস্তু আমাদের নেই। বাস্তব কথাটি যেহেতু বলেছে তাই আমরা এই উত্তরটি লিখছি। যদি আমাদের বলতো যে সমবেগে গতিশীল একটা বস্তুর উদাহরণ দাও, আমরা যে কোনো একটা গাড়ির চাকা এইসব উদাহরণ দিয়ে দিতাম, বা উপর থেকে কোনো বস্তুকে, ভারী বস্তুকে নিচে ফেলে দেওয়া। নেক্সট বলছে কোন শর্তে ভরবেগের নিত্যতা সূত্র প্রযোজ্য হয়? এটা হয়ে যাবে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র। নেক্সট পরবর্তী বলছে অভিকর্ষের অধীনে। এটার একটু সলিউশনটা আমরা একটু দেখে নিই। অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু প্রথম 1 সেকেন্ডে কত দূরত্ব অবরোহণ করে? ধরো বস্তুটি এটি। বস্তুটি যখন উপরে স্থির অবস্থাতে ছিল ইউ সমান 0 মানের প্রাথমিক বেগ, বস্তুটাকে উপর থেকে ছেড়ে দেওয়ার ফলে বস্তুটি নিচে পতিত হয়। তো 1 সেকেন্ডের মধ্যে সময় টি ধরলাম 1 সেকেন্ড। ওকে, 1 সেকেন্ডে এই বস্তুটা কতটা এসেছে এটা আমাদের নির্ণয় করতে হবে। যখন বস্তুটা আসে তখন এর ত্বরণ ছিল এ। ওকে, তাহলে আমাদের এখানে এস সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে আমরা ওইগুলোই লিখে নেব যে ইউ সমান 0, টি সমান 1 সেকেন্ড, তাহলে ত্বরণ সমান এ এবং সরণ এস সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউর কাছে 0, টি এর কাছে 1 প্লাস হাফ এর কাছে এ চলে এলো, টি এর মান হচ্ছে 1, স্কোয়ার থাকার জন্য একে দুবার লিখে দিলাম। ওকে, 0 × 1 করলে 0 পেয়ে যাব,
প্লাস এদিকে হাফ। আচ্ছা এটা একটা মান আমরা বসাতে পারি যে অভিকর্ষজ ত্বরণ, তো একে আমরা বলবো শুধু ত্বরণ নয়, এখানে লিখে নাও যে অভিকর্ষজ ত্বরণ এর মান হয়ে থাকে সবসময়ের জন্য 9.8 মিটার পার সেকেন্ড। ওকে, এখানে তাহলে আমরা এই এর পরিবর্তে 9.8 বসিয়ে দিই। ওকে, ইন্টু 9.8, এই পয়েন্ট তুলে দিলে নিচে একটা 10 চলে আসবে, 2 দিয়ে কাটাকাটি করলে 2 4 8, 2 লং 18। ওকে, আর এক গুণ করলে তো 1 থাকে, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কি যে 49/10 সমান 4.9। ওকে, এত মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে যে বার্নৌলির নীতি কোন ভৌত রাশির নিত্যতা সূত্র মেনে চলে? এটি হয়ে যাবে শক্তি। নেক্সট নিউটন মিটার টু দি পাওয়ার -2 কোন ভৌত রাশির একক? এটা হচ্ছে চাপ। পরবর্তী অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্যের পরিমাপ কত হয়ে থাকে? কৃতকার্য W সমান mgh। পরবর্তী কোন প্রকারের শক্তি ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হতে পারে? একে আমরা বলবো বিভব শক্তি, ধনাত্মক ও ঋণাত্মক দুই হয়। পরবর্তী, আচ্ছা এখানে আমাদের যে প্রমাণটি বলেছে এটাও কিন্তু একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটা একটু আমরা দেখে নিই এখানে। ওকে, আচ্ছা এখানে আমরা ওই সলিউশনটা একটু দেখে নেব। কোনো বস্তুর ভরবেগের সাংখ্যমান এর গতিশক্তির সমান হলে বস্তুটির বেগ কত হবে? তো ভরবেগকে আমরা পি দ্বারা চিহ্নিত করি, আমরা জানি কি পি সমান হাফ mv²। গতিশক্তিকে আমরা ই দ্বারা চিহ্নিত করি, একটি মিস্টেক করে ফেললাম, পিকে আমরা mv দ্বারা জানি, আর হচ্ছে গতিশক্তি ই সমান হচ্ছে হাফ mv²। ওকে, তো এই যে আমরা হাফ mv² লিখেছি, একে আমরা ভেঙে ভি করতে পারি, করা তো যেতেই পারে। তাহলে এই হাফ থাকলো, এই যে mv, এই mv পরিবর্তে আমরা পি পুট করতে পারি, তাহলে আমরা দিয়ে দিলাম পি ইন্টু ভি। এখন আমাদের প্রশ্নে যা বলা হয়েছে যে ভরবেগের সাংখ্যমান, মানে ভরবেগের পি এর সাংখ্যমান, ভরবেগ পি এর সাংখ্যমান গতিশক্তি ই এর সমান। তাহলে আমরা যেখানে পিটা লিখেছি সেখানে আমরা ই লিখতে পারি, তাহলে পি এর পরিবর্তে আমরা ই আর ভি লিখলাম। এদিকে আমরা কার মান নির্ণয় করছিলাম? ই এর মান নির্ণয় করছিলাম, তাহলে এদিকের ই কেটে গেল, আমরা পাচ্ছি কি ভিকে অপোজিটে নিয়ে এলে ভি সমান 2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা এখানে 2 লিখে দিতে পারি যে ভরবেগ 2 এর মান কি? আচ্ছা ভরবেগ পি এর মান হচ্ছে 2। নেক্সট পরবর্তী স্লাইড বা পরবর্তী প্রশ্ন কি বলছে? একটি প্রাকৃতিক নির্দেশকের নাম লেখো। এটি হয়ে যাবে লিটমাস। পরবর্তী, দুটি ভিন্ন ঘনত্বের অমিশ্রণীয় তরলের মিশ্রণ থেকে উপাদানগুলির পৃথক করবে কিভাবে? সেটি স্পোরেটরি ফানেলের সাহায্যে। নেক্সট, আয়নমুক্ত জলে কোন ক্যাটায়ন থাকে? সেটি H+। পরবর্তী, Na+ এবং O2- আয়নদ্বয়ের মধ্যে কোন মূল কণিকার সংখ্যা অভিন্ন? এটি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা অভিন্ন, মানে এই সংখ্যাটি এদের দুজনের ক্ষেত্রে আলাদা। পরবর্তী বলছে একটি জলের অণুতে, আচ্ছা এটা একটু ছোট্ট করে দিই, একটি জলের অণুতে ইলেকট্রন সংখ্যা কত? তো জলের সংকেত হয়ে থাকে H2O, আর এই H2O
H2O এর মধ্যে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে H2O এর। তো পরবর্তী কোশ্চেন কি বলছে, CO2 এর জলীয় দ্রবণে মিথাইল অরেঞ্জ বর্ণ কিরূপ হয়ে থাকে? এটি হচ্ছে লাল বর্ণ। পরবর্তী দুটি তরল পদার্থের মিশ্রণে উৎপন্ন কলয়েডীয় দ্রবণকে কি বলা হয়? ইমালশন। ওকে, তাহলে আজকে আমাদের টপিকে এটুকুই রেখেছিলাম। খুব সুন্দরভাবে আলোচনা করলাম, হয়তো একটু এক্সট্রা টাইম গিয়েছে অবশ্যই, কিন্তু আমরা প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দরভাবে আলোচনা করে নিয়েছি। তো আজকে আমাদের টপিকটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আর আমরা এখন যে ফাইনাল পিডিএফটি পেলাম, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে। ওখানে তোমাদের কাছে এই পিডিএফটিকে পৌঁছে দেওয়ার জন্যই একটা গ্রুপ করা হয়েছে। ওখানে ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমরা এই পিডিএফটি তোমাদের কাছে ওই গ্রুপের মধ্যে পেয়ে যাবে। তোমরা ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।